ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এ বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল আমেরিকানদের বলেন, ক্রমবর্ধমান করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের শির দাঁড়া শক্ত রাখতে হবে এবং তিনি তাদের আশ্বস্ত করেন যে আমেরিকা এই যুদ্ধে হার মানবে না। গতকাল থ্যাঙ্কসগিভিং এর ছুটির প্রাক্কালে বাইডেন প্রতিশ্রুতি দেন যে সত্যিকারের আশা রয়েছে, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে, এটা চিরকাল থাকবে না। তিনি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম টিকা ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যাবে এবং সংকল্প ব্যক্ত করেন যে যত দ্রুত সম্ভব গোটা দেশের মানুষকে টিকা দেওয়া হবে। নিজের শহর ডেলাওয়্যারের উইলমিংটন থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন যে এরই মধ্যে আমেরিকানদের সাবধানতা অবলম্বন করতে হবে, যা অনেকেই পালন করতে চাননি কিংবা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করেছেন, যেমন অন্যদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরা এবং দলবদ্ধভাবে জড়ো না হওয়া। বাইডেন বলেন, সারা জীবন তিনি থ্যাঙ্কসগিভিং এর দিনে বিশাল পরিবার নিয়ে একত্রিত হয়েছেন, কিন্তু এবার তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী, আগামী ফার্স্ট লেডি জিল বাইডেন, তাদের কন্যা অ্যাশলি এবং জামাতা হাওয়ার্ড ক্রিন। বাইডেন, যার অভিষেক 20 জানুয়ারি, বলেন দেশ এক দীর্ঘ কঠিন শীতের মুখোমুখি। বাইডেন বলেন, আমরা এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে রয়েছি, একে অপরের বিরুদ্ধে নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রথম দিককার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে অপরাধ বিষয়ক মামলার পরিসমাপ্তি ঘটছে, যাকে ট্রাম্প অন্যায় বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প টুইটারে লেখেন, আমি এটি ঘোষণা করতে সম্মানিত বোধ করছি যে জেনারেল মাইকেল টি ফ্লিনকে পূর্ণ ক্ষমা প্রদান করা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি এই ক্ষমা প্রদর্শনের সমালোচনা করে বলেন, তার কথায় আমাদের জাতীয় নিরাপত্তার গুরুতর এবং বিপজ্জনক লঙ্ঘনের জন্য ফ্লিনকে জবাবদিহি করা উচিত। পেলোসি এক বিবৃতিতে বলেন, দুঃখের কথা, এই ক্ষমা প্রদর্শন একথা আবারও প্রমাণ করে যে ট্রাম্প ক্ষমতায় তাঁর শেষ দিনগুলোকে আইনের আসন লঙ্ঘনের জন্য ব্যবহার করতে চান। তিনি আরও বলেন যে নতুন কংগ্রেসে এটা খুবই জরুরি যে প্রতিনিধি পরিষদ ও সেনেটের ডেমোক্রেটরা আমাদের গণতান্ত্রিক আইন রক্ষা বিষয়ক প্রস্তাব পাশ করেন, যার ফলে কোনো প্রেসিডেন্ট তার ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার না করেন। 2016 সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের কারণে ওবামা প্রশাসন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই সময় তার সঙ্গে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত সার্গি কিসলিয়াকের আলোচনা সম্পর্কে এফবিআই এর কাছে মিথ্যে বলার জন্য ফ্লিন নিজেকে দুবার অপরাধী বলে স্বীকার করেন। এইসব আলোচনা হয় 2016 সালে ট্রাম্পের নির্বাচনের সময় থেকে 2017 সালের জানুয়ারির মধ্যে, যখন ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন। ওবামা প্রশাসনের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলেন যে ফ্লিনকে ব্ল্যাকমেইল করা যেতে পারে। 1 মাসেরও কম সময়ের পর ফ্লিনকে ট্রাম্প বরখাস্ত করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বেও তাঁর দেশ অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে। আজ তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম। এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী কোনো বৈষম্য না করে সকলকে সমানভাবে সেবা দেওয়ার পরামর্শ দেন সরকারি কর্মকর্তাদের। মানবিক সমাজ গড়তে বেআইনি কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের দলমত নির্বিশেষে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। হঠাৎ এই যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধী, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী অপরাধী, কাজে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত কর্মকর্তা কর্মচারী গড়ে তুলতে হবে, যেন মানুষ তার সেবা পায়। করোনার দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে বাঁচাতে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা যেন বিস্তার করতে না পারে, তাই সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ কি পর্যায়ে যাবে তা এখনোই বলা যাচ্ছে না। অনেক দেশ আবারও লকডাউন করেছে এবং কোথাও কোথাও কারফিউ দিয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পরিস্থিতি এখনো সহনশীল অবস্থানে থাকলেও সকলকে সতর্ক থাকতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গোটা ভারত জুড়ে আজকের সাধারণ ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। আজ বৃহস্পতিবার কেন্দ্রের একাধিক জনবিরোধী আইন ও নীতির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই সাধারণ ধর্মঘট ডাকে। এই সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। আজ বৃহস্পতিবার কেন্দ্রের একাধিক জনবিরোধী আইন ও নীতির প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির এই সাধারণ ধর্মঘটের ডাক ছিল। আজ সকাল থেকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট ছিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন, কিন্তু তার মধ্যেই বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় অশান্তির খবর মিলেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ধর্মঘটের সামান্য প্রভাব পড়লেও কলকাতা ছিল কর্মব্যস্তই। সকাল থেকে দফায় দফায় শিয়ালদহ হাওড়া শাখার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। তার জেরে সাময়িকভাবে আটকে পড়েন ট্রেন যাত্রীরাও। বাম কর্মী সমর্থকরা কয়েকটি মেট্রো স্টেশনে জমায়েত করার চেষ্টাও করেন, যদিও তারা স্টেশনের ভেতরে ঢুকতে পারেননি, ফলে মেট্রো পরিষেবা ছিল একেবারে স্বাভাবিক। কলকাতায় ট্রেন বাসে ভিড় অন্যান্য দিনের মতনই চোখে পড়েছে। অফিসেও ছিল হাজিরা প্রায় স্বাভাবিক। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। এদিন সকালে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে ধর্মঘট সমর্থনকারীরা পথ অবরোধ করলে পরিস্থিতি সামলাতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন এ বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ব্রিটেন ভিত্তিক ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এই সপ্তাহে ঘোষণা দেওয়ার পর যে তাদের তৈরি টিকার পরীক্ষায় দেখা দিয়েছে যে তা কোভিড-১৯ সংক্রমণে কার্যকর, ভারতে এই সম্ভাব্য টিকা পাবার ব্যাপারে আশা বাড়ছে। ভারতের একটি টিকা তৈরির কোম্পানি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যার সঙ্গে টিকা তৈরির লাইসেন্সের ব্যাপারে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি রয়েছে, বলেছে তাদের কাছে এরই মধ্যে ৪ কোটি ডোজ ওষুধ প্রস্তুত রয়েছে। বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী ভারতীয় এই কোম্পানিটি কয়েক মাস ধরেই সংবাদের শীর্ষে রয়েছে, যখন এর প্রধান নির্বাহী আদার পুনারওয়ালা বলেন যে কোম্পানিটি চূড়ান্ত অনুমোদন লাভের আগে থেকেই এই টিকা তৈরির কাজ শুরু করেছে, এই আশায় যে তারা এর পরীক্ষায় টিকে যাবে। অ্যাস্ট্রাজেনেকা এই ঘোষণা দেওয়ার পর যে পরীক্ষায় দেখা দিয়েছে যে তাদের টিকাটি ৯০% কার্যকর। পুনাওয়ালা বলেন যে অনুমোদন পেলে তারা তাদের এই সম্ভাব্য টিকা প্রথমে ভারতীয়দের দেওয়ার উপরই গুরুত্ব দেবেন। সংক্রমণ বিশেষজ্ঞ শাহিদ জামিল জানিয়েছেন তারা বছরে ৮৫ কোটি টিকা তৈরি করতে পারবেন, যার অর্ধেকটাই ভারতে পাওয়া যাবে। এদিকে গত মাসের পর গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংখ্যক লোক মারা গেছেন এবং নতুন করে প্রায় ২ লক্ষ লোক সংক্রমিত হয়েছে, যা কিনা এই মহামারীর সময় একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। বুধবার নাগাদ রেকর্ড সংখ্যক ৮৯,০০০-এরও বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই আশঙ্কা দেখা দিয়েছে যে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ছুটির সময় যখন লোকজন পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে ভ্রমণ করবেন, তখন সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক রাজ্যে এই জীবাণু নিয়ন্ত্রণের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে নিউ ইয়র্ক রাজ্যের যেসব এলাকায় সংক্রমণের তীব্রতা বেশি সেখানকার উপাসনালয়ে উপস্থিতি সংখ্যা সীমিত রাখার উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি অস্থায়ী আদেশ জারি করেছে। ৫-৪ ভোটে আদালত ব্রুকলিনের রোমান ক্যাথলিক গির্জা এবং 2টি অর্থোডক্স ইহুদি গোষ্ঠীর পক্ষে ভোট দেয়। তারা গভর্নর অ্যান্ড্রু কিউমার আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছিল। তবে প্রধান বিচারপতি জন রবার্টস হচ্ছেন একমাত্র রক্ষণশীল বিচারপতি যিনি সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যোগ দেননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ব্যান্ডে ১৫৭৫ কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, শীত মৌসুম শুরু হতে না হতেই করোনার আতঙ্ক চারদিকে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন শীতে করোনার প্রকোপ আরও বাড়বে। সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, বিশেষ করে রাজধানীতে। গত একদিনে সরকারি হিসাবে ২,২৯২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩৭ জন। নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ বলেছেন রাজধানীর বেশিরভাগ বাড়িতে করোনা ঢুকে পড়েছে। ওদিকে করোনার এই আতঙ্কের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে রাজধানীতে। গত ২৬ দিনে ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১,০৮৭ জনের শরীরে ডেঙ্গুর হদিস পাওয়া গেছে।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা। আসুন শুনি সেলিম হোসেনের একটি প্রতিবেদন। ফুটবল বা সকারের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ৬০তম জন্মদিন উদযাপনের ১ মাসেরও কম সময়ের মধ্যে বুধবার মারা গেলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব শোকে মুহ্যমান, বিশেষ করে ফুটবল প্রেমীরা। যদিও তাঁর ফুটবলের দক্ষতার জন্য অনেকের কাছে তিনি উপাস্য হয়েছিলেন, ব্যক্তিগত কিছু নেতিবাচক কর্মকাণ্ড পরবর্তী জীবনে তাকে গণমাধ্যমের শিরোনাম করে। দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা বুয়েন্স আইরেস শহরতলিতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বুধবার তাঁর ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন। ম্যারাডোনা আর্জেন্টিনা এবং তার বাইরে বিশ্বব্যাপী বহু মানুষের মন কেড়েছিলেন। ক্রীড়া বিশ্লেষক স্লাভা মালামুদের মতে, তিনি আশ্চর্যরূপে আর্জেন্টিনার পরিভাষা এল পাইবের মূর্ত প্রতীক ছিলেন। ছেলে ছেলে এভাবেই দরিদ্র আর্জেন্টিয়ানরা দেখত তাঁকে। এই এলো চুলের চটকদার দুষ্ট প্রকৃতির বজার লোকটির অসামান্য নিজ গুণের কারণে তাঁকে এল পিবে খ্যাতি দেয়া হয়েছিল। বলা হতো সোনার ছেলে, সোনার বালক, কারণ তিনি এখন পর্যন্ত সবচেয়ে এল পাইবে ব্যক্তি হিসেবে আর্জেন্টিনায় জন্মেছেন এবং তাঁকে সেভাবেই স্মরণ করা হবে বলে আমি মনে করি। সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত ম্যারাডোনা আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ২টি গোল, যার মধ্যে একটি বিতর্কিত ছিল, একটি মহাকাব্য রচনা করেছিল। সেই কোয়ার্টার ফাইনালে বিজয় অর্জন করেছিলেন সেই গোলটির মাধ্যমেই। মালামুদ সেই ম্যাচটি স্মরণ করেন এভাবে, ২টি গোলই দুর্দান্ত ছিল। রেফারি বাদে প্রত্যেকেই দেখেছিল সেটি হ্যান্ডবল ছিল। তবে আমি মনে করি ইংল্যান্ডের লোকেরা আজও জানেন ছেলেটি কতটা মেধাবী ছিল। ম্যারাডোনার মৃত্যুতে সকার ক্লাব থেকে শুরু করে বিখ্যাত খেলোয়াড়, সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে চলেছেন। গ্রেসিয়াস পর টুডো দিয়েগো। এফসি বার্সেলোনা লিখেছে, দিয়েগো, সবকিছুর জন্য ধন্যবাদ। ইটার্নাস গ্রেসিয়াস ইটার্নো দিয়েগো। চিরন্তন ধন্যবাদ, চিরন্তন ধন্যবাদ। তাঁর প্রাক্তন দল বোকা জুনিয়র্স লিখেছেন। আইভেরিয়ান দিদিয়ের দ্রোগবার মতো বিখ্যাত খেলোয়াড় লিখেছেন, আমার প্রতীক মারা গেল। RIP দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। আমার প্রথম ফুটবল শার্ট, ফুটবলের প্রতি আমার ভালোবাসার পেছনের মানুষ। আর একজন বিখ্যাত খেলোয়াড় কাইলিয়ান এমবাপ্পে লিখেছেন, RIP কিংবদন্তি, আপনি চিরদিনের ফুটবলেই থাকবেন। আপনি সমস্ত বিশ্বকে যে আনন্দ দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রায় ১ মাস আগে ম্যারাডোনা তাঁর ৬০তম জন্মদিন পালন করেছিলেন। বুয়েন্স আইরেসের কেন্দ্রে তাঁর সম্মানে একটি ১০০ মিটার দীর্ঘ বিলবোর্ড তৈরি করা হয়েছিল সেই উপলক্ষে। ম্যারাডোনা ফ্যান পাবলো ফার্নান্দেজ বলেন, অনেকে তার ব্যক্তিগত জীবনের সমালোচনা করেন। ডিয়েগোই ফুটবল, তিনিই জীবন, তিনিই সবকিছু। তার ব্যক্তিগত জীবন দিয়ে তিনি যা চান তা করতে পারেন, তবে তিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন। তিনি বিশ্বের সবচেয়ে বড় সম্পদ। সকারের বাইরের জীবনে প্রায়শই তিনি তীব্র সমালোচনার মুখে ছিলেন। স্লাভা মালামুদ তা নিয়ে কথা বলেন। পরবর্তী জীবনে মাদক নিয়ে তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলো, অ্যালকোহল বিশ্বজুড়ে একনায়ক এবং অপ্রয়োজনীয় চরিত্রগুলিকে একত্রিত করে। একজন মানুষ হিসেবে এই সবকে ঘিরেই তাঁর ব্যর্থতা ধরা পড়েছিল। সে সময় মূলত তিনি যা ভালোবাসতেন তাই করেছেন, তবে তিনি সেই বিষয়গুলো প্রশমিত করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি বিশ্বকে তার আসল প্রতিভা দেখাতে সক্ষম হয়েছিলেন। যখন তাকে তার পছন্দসই কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছিল, তখন সমস্ত খারাপ জিনিসগুলো বেরিয়ে এসেছিল। আমি আশা করি এসব সেই বিষয় নয় যার জন্য মানুষ তাকে মনে রাখবেন। দেশে এবং বিশ্বজুড়ে তাঁর অনুরাগীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা ম্যারাডোনার মৃত্যুতে শোকে বিহ্বল হয়েছেন। মারিয়ামা ডিয়ালোর প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, মেরিল্যান্ড। এই রিপোর্টটি এখন আমরা শুনবো আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে। যুক্তরাষ্ট্রে আসা ইউরোপিয়ানরা ১৬২১ সালের নভেম্বরে কৃতজ্ঞতা স্বরূপ নেটিভ আমেরিকানদের জন্য খাবারের আয়োজন করেন। কারণ কিভাবে খাদ্যশস্য উৎপাদন করতে হয়
তা তাদের কাছ থেকে ইউরোপিয়ানরা শিখেছিলেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি বছর থ্যাঙ্কসগিভিং বা ধন্যবাদ জ্ঞাপন দিবস পালিত হলেও তা বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে পালিত হতো। তবে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে এক অধ্যাদেশের মাধ্যমে থ্যাঙ্কসগিভিং এর দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন। আর বর্তমানে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং হচ্ছে সবচেয়ে বেশি উদযাপিত ছুটির দিন। এই দিনে আমেরিকানরা পরিবারের সদস্য, নিকট আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে টার্কি সহ মজাদার সব খাবার খেয়ে দিনটি উদযাপন করেন। তবে এবারের বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্র জুড়ে তৃতীয় দফায় করোনা মহামারী ছড়িয়ে পড়েছে। আর এ কারণেই ধন্যবাদ জ্ঞাপন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি বিশেষ কিছু নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়েছে, কেবল একই বাড়িতে থাকা লোকজন একত্রিত হয়ে উৎসব পালন করবেন। বাইরে থেকে আসা আত্মীয় স্বজন যতই নিকট হোক, তাদের সংখ্যা সীমিত রাখতে হবে। তারা সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয়ে ঘরের বাইরে আহার সারবেন এবং তাদেরকে তাদের খাবার ও পানীয় সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে। যদি বাইরে বসা বা আহার আয়োজন সম্ভব না হয়, তবে ঘরের জানালা খুলে ফ্যান ব্যবহার করে বায়ু চলাচল নিশ্চিত করা এবং খাবার পরিবেশনের জন্য একবার ব্যবহারযোগ্য প্লেট গ্লাস ব্যবহার করতে বলা হয়েছে। আর তা মেনেই অনেক বাংলাদেশি আমেরিকান থ্যাঙ্কসগিভিং উদযাপন করেছেন। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে অনেক আমেরিকান বিভিন্ন রাজ্যে থাকা পরিবারের সদস্যদের কাছে বেড়াতে যান। তবে এবছর তা না করার জন্য সিডিসি পরামর্শ দিয়েছে। তারপরও যারা যাবেন তাদের ফ্লু শট নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যই থ্যাঙ্কসগিভিংকে সামনে রেখে রাজ্যের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে করোনা মহামারীর কারণে অনেক আমেরিকান চাকরি হারিয়েছেন, যারা তাদের দৈনন্দিন জীবনযাপন করতেই হিমশিম খাচ্ছেন। তারা যাতে থ্যাঙ্কসগিভিং উদযাপন করতে পারেন, সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছে ফুড ব্যাংক। You don't think yourself putting on the line. You don't think you're going to lose your job. Things happen. But I'm sure things are going to get better and, you know. You have to be socially distant and you have to isolate yourself from the rest of the family. I think we have to be wise enough, and take precautions with the situation, but I don't know. Let's see. তবে আমেরিকানরা প্রত্যাশা করছেন করোনা মহামারীর বিরুদ্ধে জয়ী হয়ে আগামী বছর ঐতিহ্য অনুযায়ী সবাই একত্রিত হয়ে আনন্দঘনভাবে থ্যাঙ্কসগিভিং পালন করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকাল ছিল জাতিসংঘে নারী সহিংসতা প্রতিরোধ বা নির্মূল দিবস। এই দিবসটি প্রতি বছর জাতিসংঘে পালিত হয়ে থাকে। এ সম্পর্কে আজকে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন সান ফ্রান্সিসকো থেকে জাকিয়া আফরিন। তিনি সেখানে বে এরিয়াতে মানবাধিকার সংস্থা মৈত্রীতে কাজ করছেন এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, অভিবাসন আইনজীবী জুবাইদা ইকবাল। এই মুহূর্তে আপনি তো মৈত্রীতে কাজ করছেন আজ প্রায়, আপনি বললেন কিছুক্ষণ আগে যে 12 বছর হয়েছে আপনি কাজ করছেন এবং 12 বছর ধরেই নানান দিবস পালিত হয়ে আসছে নারীদের প্রতি সহিংসতা যাতে একটু কমে। আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতায় কি বলে, নারীদের প্রতি সহিংসতা কতটুকু কমেছে? ধন্যবাদ সঞ্জনা। আমি শুরুতেই বলি যে আমাদের সংস্থাতে আমরা আসলে দক্ষিণ এশীয় মেয়েদের নিয়েই কাজ করি, তো তার মানে বাংলাদেশিদের নিয়েও আমরা অনেক কাজ করে থাকি। যদি সংখ্যার দিক থেকে বলতে হয়, আমাদের সংস্থাতে সেই 10 বছর আগে যেরকম কল আসতো, এখন কিন্তু অনেক বেশি করে কল আসছে। কিন্তু তার মানে এই নয় যে সহিংসতা বেড়ে গেছে, এটা হতে পারে যে সচেতনতা বেড়ে গেছে। পুরো ইউনাইটেড স্টেটসে কিন্তু ক্রাইম আগের চাইতে অনেক অনেক কমে গেছে, কিন্তু মানুষের সচেতনতা বাড়ার কারণে আমরা বেশি বেশি করে কোনো অপরাধ ঘটার আগেই বুঝতে পারছি এবং সেজন্য সেদিকে দৃষ্টি দিতে পারছি।
তাই আমি বলবো যে নারী সহিংসতা যে বেড়ে গেছে তা নয়, কিন্তু এটি ভিন্ন ভিন্ন ভাবে এখন প্রকাশিত হচ্ছে এবং আমরা ভিন্ন ভিন্ন ভাবে এতে নজর দিতে পারছি। জি, জুবাদ ইকবাল, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একজন অভিবাসন বিশেষ আইনজীবী, এবং আপনার কাছে কি মনে হয় যে এই পর্যন্ত আপনার অভিজ্ঞতায় কি পরিমাণ নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলে আপনি মনে করেন? অপরপক্ষে এটা বলা যেতেও পারে যে ভায়োলেন্স হয়তো বৃদ্ধি পেয়েছে এই সেন্সে করোনার কারণে। উই আর টকিং অ্যাবাউট, আমরা এখন শুধু করোনার ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম, তো যেহেতু এই ব্যাপারটা আমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে, সো আমি দেখতে পাই যে করোনার কারণে যেহেতু ফ্যামিলিজরা এখন গৃহবন্দী অনেকটা, তারা একসাথে থাকতে এখন একই ছাদের নিচে থাকতে বাধ্য। তো এই কারণে কিন্তু এমনও দেখা গেছে যে আসলে ভায়োলেন্সটা বেড়ে গেছে, কারণ ওই যে ঝগড়া থেকে মারপিট এবং শাসন করা বা থ্রেট দেওয়া, ভয় দেখানো, এই জিনিসগুলো কিন্তু বেড়ে যাওয়ার এখন সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি আর একটা পরিচয় দিয়েছেন আমার, যে আমি একজন অভিবাসন আইনজীবী। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ওই দৃষ্টিকোণ থেকে যদি আমাকে বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু মানুষজন বাইরে এখন বেরোতে পারছে না, অনেক ক্ষেত্রে কাজ তারা পাচ্ছে না, কাজ না পেলে তাদের আয়টা একজনের হাতে হয়তো বন্দি, তাদের ইনকামটা ওই ক্ষেত্রে তারা একজনের কাছে বন্দি থাকে ফাইন্যান্সিয়ালি। তো তখন কিন্তু মানুষজন শাসন করতে বেশি সাহস পায়। যেহেতু আমার যদি এখন কাজ না থাকে, প্লাস আমি একজন বেআইনি ভাবে আছি, আমি পুলিশের কাছেও যেতে পারছি না। The law has changed. যেমন আমি বলতে চাচ্ছি যে আইন কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন আগে জিনিসটা আলাদা ছিল, স্টেটের আইন, ইমিগ্রেশন আইন আলাদা ছিল। আপনি ভয় পেলে, আপনাকে কেউ শাসন করলে, শোষিত করলে, আপনি আইনের আশ্রয় নিতে পারতেন এবং ওখান থেকেই আপনি চলে যেতে পারতেন বাসায়। এখন আইন চেঞ্জ, ইমিগ্রেশন লটা চেঞ্জের কারণে যদি কিছু হয়ে থাকে, অনেক সময় কিন্তু আইসের কাছে হ্যান্ড ওভার করে দেয় স্টেট, যার কারণে মেয়েরাও ভয় পায়। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যারা, ছেলে হোক মেয়ে হোক, ধরে নিচ্ছি আমাদের আজকের আলোচনার জন্য আমরা মেয়েদের কথা বলছি, বাট মেয়েরা ভয় পায় আইনের দ্বারস্থ হতে, যে তারা চলে যেতে পারে, তো যদি তারা বেআইনি ভাবে থাকে তাদেরকে রিপোর্ট করা হয়ে যেতে পারে, বা আইস তাদের ডিটেইন করে নিতে পারে, স্টেট হ্যান্ড ওভার করতে পারে। তারা এটাও ভয় পায় যে আমার স্বামী, আমার ছেলে মেয়ের বাবা আগে, এটা তারা চিন্তা করে। তারা যদি বেআইনি থাকে তখন তারাও তো চলে যেতে পারে, তখন আমার কি হবে? সব মিলিয়ে বেড়ে যাচ্ছে করোনার কারণে। এটা বাড়বে ভায়োলেন্সটা, যেহেতু একটা সুযোগ তৈরি হচ্ছে এবং ইট উইল এফেক্ট, এটা অনেক এফেক্ট করবে আইনগতভাবে। আপনাদের দুজনকেই আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।